হাই হ্যালো, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এক ধার থেকে কোশ্চেন করে যাব। আজ উপর করেই করে যাব একটার পর একটা। আচ্ছা, চারপাক দর্শন অনুযায়ী পুরুষার্থ কি? মানে কয় প্রকার? এখানে বলছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো এর সঠিক উত্তর হবে 2 প্রকার। একটা হচ্ছে মুখ্য পুরুষার্থ, একটা হচ্ছে গৌণ পুরুষার্থ। মুখ্য পুরুষার্থ কি না কাম, আর গৌণ পুরুষার্থ হচ্ছে অর্থ। আমাদের কাম লাভ করতে হলে তার আগে অর্থের প্রয়োজন হয়। তো এর সঠিক উত্তর হচ্ছে কি না 2 প্রকার। তারপরে 12 দাগের কোশ্চেনে চলে যাই, কারণ একটার পর একটা করব, তো পরপর করেই যাই। বলছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে। ন্যায় দর্শনের নব্য ন্যায়, শুধু যদি বলতো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা তখন কিন্তু মহর্ষি গৌতম হতো। যেহেতু এখানে নব্য নৈয়ায়িকের কথা বলেছেন, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ উপাধ্যায়। বৌদ্ধ দর্শনে মাধ্যমিক সম্প্রদায়ের অপর নাম কি? শূন্যবাদ। আচ্ছা, এটা সবাই জানো শূন্যবাদ। আর বিজ্ঞানবাদ কাকে বলা হয় না যোগাচারবাদকে বলা হয় বিজ্ঞানবাদ, এবং যোগাচারবাদকে বলা হয় বিজ্ঞানবাদ। আর বৈভাষিক যে মতবাদ সেটা হচ্ছে কি না বাহ্য প্রত্যক্ষবাদী। বাহ্য বস্তুকে আমরা প্রত্যক্ষের মাধ্যমে জানতে পারি। 13 দাগের কোশ্চেন কি দেওয়া আছে না ন্যায় মতে প্রমাণ সিদ্ধ হয় কত, মানে সিদ্ধ যে হয় সেটা কত প্রকারের। অ্যাকচুয়ালি সোজা কথায় যদি বলা হয় যে ন্যায় মতে প্রমাণ কয় প্রকার, এটা ন্যায় মতে প্রমাণ হচ্ছে 4 প্রকার। তারপরে 3 দাগে কোশ্চেনে চলে যাই। বলছে প্রত্যক্ষ মেকবম প্রমাণম। কথার অর্থ হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কারা স্বীকার করে? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ন্যায় দর্শন স্বীকার করে। বৌদ্ধরা কয়টি প্রমাণ স্বীকার করে না 2টি স্বীকার করে। কি কি? প্রত্যক্ষ আর অনুমান। জৈনরা 3টি প্রত্যক্ষ অনুমান শব্দ, আর ন্যায় দর্শন 4টি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। ন্যায় দর্শনের ব্যাপ্তি নির্ণয় করার জন্য কয়টি স্তরের প্রয়োজন হয়? 6টি স্তরের প্রয়োজন হয়। কি কি না অন্বয়, ব্যতিরেক, উপাধি নিরাস, ব্যভিচারাগ্রহ, তর্ক, সামান্যলক্ষণ, প্রত্যক্ষ। টোটাল হচ্ছে 6টি। বৌদ্ধ দর্শনে মুক্তির মার্গ কয়টি? এইখানে যে মার্গ কথার অর্থ এই জায়গাটা ভুল হতে পারে, কারণ বৌদ্ধ দর্শনে মুক্তি বলতে 2 ধরনের মুক্তি হচ্ছে কি না জীবন মুক্তি এবং হচ্ছে বিদেহ মুক্তি। তো তখন বলবে 2টো, কিন্তু এটা বলতে চাইছে মুক্তির মার্গ কয়টি না 8টি। অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছে, অষ্টাঙ্গিক বলছি, অষ্টাঙ্গিক মার্গ কি কি না দৃষ্টি, সংকল্প, বাক, কর্মান্ত, আজীব, স্মৃতি, ব্যায়াম, স্মৃতি ও সমাধি। মানে এখানে সম্মুখটা যোগ হয়। আমি অ্যাকচুয়ালি আমার নিজের মনে রাখার স্বার্থে আমি ওইভাবে মনে রাখা প্র্যাকটিস করেছি। তো তোমরা যেভাবে করেছো সেটা এই যে 8টার কথা বলেছে সেই 8টা সম্পর্কে বলতে পারো। আচ্ছা, তারপরে 15 দাগে কোশ্চেনে চলে যাই। বলছে ন্যায় মতে পরামর্শের জন্য জ্ঞানকে কি বলা হয়? পরামর্শের জন্য জ্ঞানম অনুমিতি বলা হয়। প্রত্যক্ষকে বলে না ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সন্নিকর্ষের ফলে যে অব্যাপ্য দেশ অব্যভিচারী ব্যবসায়িকত্বম যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় না প্রত্যক্ষ। প্রত্যক্ষের ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষের জন্য জ্ঞানম অব্যাপ্য দেশম অব্যভিচারী ব্যবসায়িকত্বম প্রত্যক্ষম, এটা বলা হয়। এটা কার মতে না গৌতমের মতে। উপমিতি কাকে বলে না অনং ভট্টের মতে উপমিতি হচ্ছে সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি। উপমিতি কাকে বলে? অনং ভট্টের মতে উপমিতি হলো সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমিতি। উপমান কাকে বলে না উপমিতি জন্য জ্ঞানম উপমান। শব্দ কাকে বলে না আপ্ত বাক্যকে শব্দ বলা হয়। এর পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেনে বলছে কি না বৌদ্ধ দর্শনে বাহ্য অনুমেয়বাদী কারা? এটা সঠিক উত্তর হবে সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদী, বৈভাষিকরা বাহ্য প্রত্যক্ষবাদী, যোগাচাররা বিজ্ঞানকে স্বীকার করে বা চেতনাকে স্বীকার করে, আর শূন্যবাদীরা শূন্যকে স্বীকার করে।
16 দাগের কোশ্চেনে চলে যাই। 16 দাগের কোশ্চেনে বলা হয়েছে যে ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? তবে এই সেটটা খুব সহজ আছে, তবে একাত্রা কোশ্চেন আছে যেগুলোতে ভুল হওয়ার খুব একটু চান্স থাকে, যেমন ওই অষ্টাঙ্গ মার্গের কথাটা, যে এই জায়গাটা প্রমাণ সিদ্ধি কথার অর্থ যেটা, সেখানে একটু ভুল হওয়ার সম্ভাবনা, বাট একটু কেয়ারফুলি সমস্ত কিছু যদি পড়ে একটু দেখা হয় তো সমস্ত কোশ্চেনে অ্যান্সার করাটা খুব সহজ। ব্যাপ্তি কয় প্রকার? দুই প্রকার। কী? সমব্যাপ্তি, অসমব্যাপ্তি, দুটো। সমব্যাপ্তিতে কি হয় না, দুটোর ব্যাপ্য এবং ব্যাপকের যে সম্পর্ক, অর্থাৎ হেতু ও সাধ্যের যে সম্পর্ক, সেটা কিন্তু সবসময় সমান থাকে, আর বিষমতে সমান থাকে না। পরের কোশ্চেনে চলে বলছে চার্পাকগণকে বলা হয় বস্তুবাদী, জড়বাদী, ভাববাদী, বস্তুবাদী, শূন্যবাদী এবং ভাববাদী। আর চার্পাকগণ কিন্তু জড়বাদীর সঙ্গে সঙ্গে বস্তুবাদীও। তো যদি এখানে জড়বাদী এবং বস্তুবাদী দুটোই উভয়ই থাকতো তাহলে দুটোই কিন্তু হতো। প্রশস্তপাদ ভাষ্য রচনা করেন কে? প্রশস্তপাদ ভাষ্য রচনা করেন কে? করেন না ঈশ্বর কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ হবে না, ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা। ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকার প্রশস্তপাদ হচ্ছে প্রশস্তপাদ দ্বারা। প্রশস্তপাদের হচ্ছে প্রশস্ত পদার্থ সংগ্রহ, যেটা হচ্ছে কি বৈশেষিক দর্শনে, সাংখ্য দর্শনে ঈশ্বর কারিকা, ঈশ্বর কৃষ্ণ, যোগ দর্শনে যোগসূত্র মহর্ষি পতঞ্জলির, বা তুমি যোগসার নিতে পারো, বিজ্ঞান ভিক্ষুর যোগসার। আর হচ্ছে ন্যায় দর্শনের গঙ্গেশ তত্ত্বচিন্তামণি বা ন্যায় মঞ্জুরি জয়ন্ত ভট্ট, তারপর বিশ্বনাথের হচ্ছে ভাষা পরিচ্ছেদ, এগুলো। তারপরে কোশ্চেনে চলে চার্পাক দেহাত্মবাদের অপর নাম কি? দেহাত্ম তত্ত্বের অপর নাম কি? নৈরাত্মবাদ, ভূত চৈতন্যবাদ, না স্বভাববাদ, না প্রত্যক্ষবাদ? এর সঠিক উত্তর হচ্ছে ভূত চৈতন্যবাদ। ভূত চৈতন্যবাদে 4টি পদার্থের কথা বলা হয়। ক্ষিতি, অব, তেজ, মরুত। বোমকে স্বীকার করা হয় না, কারণ বোমকে প্রত্যক্ষ করা যায় না। আর হচ্ছে 4টা ভূতের দ্বারা আমাদের চৈতন্যের উৎপত্তি হয়। চৈতন্যই যে দেহ বিশিষ্ট চৈতন্যকে বলা হয় আত্মা, যেটা হচ্ছে দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয়ে যায়। স্থায়ী আত্মাকে চার্পাকরা স্বীকার করে না। এরপরের কোশ্চেন হচ্ছে কি না 18 থেকে কোশ্চেনে বলা হয়েছে যে বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার? বৈশেষিক মতে পদার্থ 7 প্রকারের। কি? না দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সমবায়, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সমবায় ও অভাব। এই যে প্রথম 6টা যে বলেছি, ওই 6টা হচ্ছে কি না ভাব পদার্থ, আর অভাব হচ্ছে অভাব পদার্থ হচ্ছে। বলছে বৌদ্ধ আত্মতত্ত্বের অপর নাম কি? বৌদ্ধ আত্মতত্ত্বের অপর নাম কি? আত্মাতত্ত্বর মতবাদে যে সেটা হচ্ছে নৈরাত্মবাদ, স্বভাববাদ হচ্ছে চার্পাকদের, জড়বাদ ও চার্পাকদের, যদিচ্ছাবাদও চার্পাকদের। 4টি ভূত স্বভাববশে জগতের সৃষ্টি করে এবং যদিচ্ছভাবে সমস্ত কিছু সৃষ্টি হয়। জড়বাদের মূল বক্তব্য হচ্ছে জড়ই হচ্ছে সমস্ত কিছুর মূল পরম বস্তু এবং ওর দ্বারাই হচ্ছে সমস্ত জগতের সমস্ত কিছু উৎপত্তি এবং ধ্বংস হয়। বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার? না বৈশেষিক মতে দ্রব্য 9 প্রকার। ক্ষিতি, অব, তেজ, মরুত, দিক্কাল, আত্মা, মন, বোম আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই। বলছে না স্যাদবাদ যে দর্শনের মতবাদ, স্যাদবাদ যে দার্শনিকের মতবাদ, তার নাম কি? না জৈন দর্শন। স্যাদবাদের না সপ্তভঙ্গি 9-এর স্যাদবাদে বলা হয় যে সমস্ত কিছুকে আংশিকভাবে সত্য, সমস্ত কিছু আংশিকভাবে সত্য, এটাই হচ্ছে স্যাদবাদে বলা হয়। তারপরে এদিকে চলে আসি বৈশেষিক মতে বৈশেষিক মতে বিভু পরিমাণ হলো কি না আকাশ হচ্ছে বিভু পরিমাণ, মন হচ্ছে অনু পরিমাণ। বিভু পরিমাণ হচ্ছে কি না আকাশ, এর সঠিক উত্তর আকাশ। পরের কোশ্চেনে চলে যে বলছে জৈন দর্শন প্রমাণ কয় প্রকার স্বীকার করে? 3 প্রকারের প্রমাণ। কি না প্রত্যক্ষ, অনুমান, শব্দ। সাংখ্য দর্শনে দুঃখ কি? দুঃখ কয় প্রকার? 3 প্রকার। কি না আধ্যাত্মিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ। আচ্ছা, ন্যায় দর্শনের প্রণেতাকে? না মহর্ষি গৌতম। আর গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ দর্শনে। বাচস্পতি মিশ্র হচ্ছে একজন ভাষ্যকার এবং বাৎসায়নও
ভাষ্যকার, বাদশাহের ন্যায় দর্শনের ভাষ্যকার। ঈশ্বর কৃষ্ণ রচিত গ্রন্থটির নাম কি? সাংখ্যকারিকা। সর্বদর্শন সংগ্রহ, এটা হচ্ছে মাধবাচার্যের। পরের কোশ্চেনে চলে যাই। বলছে কার্যকারণ সম্পর্কিত সৎকার্যবাদের মতবাদটা কাদের? এই মতবাদটি কাদের? না, এটা হচ্ছে সাংখ্য দর্শনের সৎকার্যবাদ, আর হচ্ছে ন্যায় দর্শনের অসৎকার্যবাদ। এটা বৈশেষিক দর্শনেও স্বীকার করা হয় অসৎকার্যবাদ। এর সঠিক উত্তর হচ্ছে সাংখ্য দর্শন। স্পিনোজা কয়টি দ্রব্যকে স্বীকার করেন? একটি দ্রব্য। সাংখ্য দর্শনের মূল তত্ত্ব কি? সাংখ্য দর্শনের মূল তত্ত্ব হচ্ছে দুটি, কি কি? না, পুরুষ এবং প্রকৃতি। দেহ ও মন সম্পর্কিত মতবাদের স্পিনোজার মতবাদটির নাম কি? স্পিনোজা সম্পর্কিত দেহ মন সম্পর্কিত যে মতবাদ তার নাম কি? না, সমান্তরালবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হচ্ছে কার? না, দেকার্তের। তারপরে হচ্ছে পরের কোশ্চেন কি হচ্ছে না, ত্রিবিধি গুণ স্বীকার করেন কারা? সাংখ্য দর্শন কি কি? না, সতরজতম। মনোবিজ্ঞানের পদ্ধতি কয়টি? 3টি। অন্তদর্শন, বাহ্য এবং অন্তদর্শন, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, 3টি টোটাল। সাংখ্যমতে প্রকৃতি কি? সাংখ্যমতে প্রকৃতি হলো পরিণামী। সাংখ্যমতে প্রকৃতি হলো পরিণামী। আর অপরিণামীকে? না, পুরুষ হচ্ছে অপরিণামী, আর পুরুষ হচ্ছে নিষ্ক্রিয়, আর কিন্তু প্রকৃতি হচ্ছে সক্রিয়। পরের কোশ্চেনে চলে যাই। বলছে মনের নির্গান স্তরের অস্তিত্বকে প্রথম স্বীকার করেন কে? ফ্রয়েডই দিয়েছেন যে মনের চেতনা 3টি স্তর: অজ্ঞান, অবচেতন, চেতন এবং নির্জ্ঞান মনের কথা বলেছেন। সাংখ্যমতে পুরুষ কয় প্রকার বা কি? এটা এক, বহু, সগুণ, সক্রিয়। এটা হচ্ছে বহু। সাংখ্যমতে পুরুষ হচ্ছে বহু। সমাজবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো কি? না, সমাজ নিয়ে আলোচনা করবে। এই যে যুক্তি, তর্ক, তারপর সত্য, এগুলো হচ্ছে যুক্তিবিজ্ঞানের জিনিস, বা যে এইগুলো নিয়ে আলোচনা করে যুক্তিবিজ্ঞান। অদ্বৈত বেদান্তের জনক কে? শঙ্করাচার্য। সামাজিক চুক্তি মতবাদটি সমর্থন করেন কে? হবসও করেন, লকও করেন। লক, রুশো এবং হবস 3জনেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি দিয়েছেন। আর উইলিয়াম জেমস হচ্ছে কি? না, জেমস হচ্ছে প্রয়োগবাদী। হিউম তো সবাই জানো, একজন হচ্ছে ভাববাদী। পরে কোশ্চেনে চলে যাই। না, বলছে অদ্বৈত দর্শনের জনক কে? শঙ্করাচার্য। শ্রেণী বলছে কি? না, শ্রেণী অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার? শ্রেণী অনুসারে নিরপেক্ষ বচন 4 প্রকারের হয়। কি কি? না, সামান্য সদর্থক, সামান্য নগর্থক, আর বিশেষ সদর্থক, বিশেষ নগর্থক, টোটাল 4টি হয়। আর ও বচনে ব্যাপক কোন পদ ব্যাপ্য হয়? না, বিধেয় পদ ব্যাপ্য হয়। এ বচনের উদ্দেশ্য পদ কেবলমাত্র ব্যাপ্য হয়। ই বচনের উদ্দেশ্য বিধেয় দুটোই হচ্ছে ব্যাপ্য হয়। আর আই বচনের দুটোই অব্যাপ্য হয়, মানে উদ্দেশ্য বিধেয় দুটোই হচ্ছে অব্যাপ্য হয়। বলছে তত্ত্বমসি মহাবাক্যটি কোন বেদে বলা হয়েছে? না, সামবেদে বলা হয়েছে। শঙ্করের মতে জগৎ পারমার্থিক দৃষ্টিতে কি হয়? না, অসৎ। পারমার্থিক দৃষ্টিতে অসৎ হয়। যদি এ বচন সত্য হয় তাহলে ই বচন কি হবে? ই বচন অবশ্যই মিথ্যা হবে। এটা হচ্ছে বচনের বিরোধিতা থেকে নেওয়া। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? না, নীতি হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। পরে কোশ্চেনে চলে যাই।
বলছে একটি বচন নগর্থক এবং একটি বচন সদর্থক হলে, মানে প্রথম বচনটা নগর্থক, তারপরে সেকেন্ড বচনটা হচ্ছে সদর্থক, তাহলে তার সিদ্ধান্ত কি হবে? নগর্থক হবে। এটা নিয়ম। এর সঠিক হচ্ছে নগর্থক বচন হবে। এটা হচ্ছে তোমার নিরপেক্ষ ন্যায়ের যে 10টা নিয়ম আছে, সেই 10টা নিয়মের মধ্যে একটা নিয়ম, যেখানে হচ্ছে বলা হয়েছে যে প্রধান আশ্রয় বাক্য যদি নগর্থক হয়, তাহলে কিন্তু সেকেন্ড আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, তাহলে তার সিদ্ধান্ত অবশ্যই নগর্থক বচন হবে। এবং সেই যে 10টা নিয়ম ফলো করে কি দোষ হয় না দোষ হয় আর কিভাবে লজিকগুলো হয়, সেগুলো তোমাদের শিখতে হবে এবং জানতে হবে। না প্রথমে কি আছে না, একটা যুক্তিতে কি 3টে পদ থাকতে হবে, হেতু পদ, সাধ্য আর পক্ষ। প্রত্যেকটি পদ 2বার করে ব্যাপ্য হতে হবে। আর হচ্ছে হেতুপদ এবং সাধ্যপদকে যে কোনো একটা আশ্রয় বাক্যে যদি ব্যাপ্য হয়, তাকে সিদ্ধান্তে ব্যাপ্য হতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু আশ্রয় বাক্যে যদি ব্যাপ্য না হয়, সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয়, তাহলে দোষ ঘটবে। অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ। আর হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। তো আর যদি না হয়, তাহলে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হবে। তারপরে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। তারপরে মানে এইরকম টোটাল 10টা আছে। যদি দুটি আশ্রয় বাক্য সামান্য বচন হয়, তাহলে তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, কারণ অস্তিত্বমূলক দোষ ঘটবে সেখানে। আবার হচ্ছে বলা হয়েছে যে দুটি যদি সদর্থক বচন হয়, তার সিদ্ধান্তও সদর্থক বচন হবে। এইরকম 10টা টোটাল নিয়ম আছে। তো অবশ্যই নিয়মগুলো পড়ে নিও, কারণ পরে এই নিয়মের ওপরে হয়তো কোশ্চেন থাকতে পারে। বলছে অধ্যাপক সেথ বলেছেন নীতিবিদ্যা কি? তাত্ত্বিক নীতিবিদ্যা। নীতিবিদ্যাকে তাত্ত্বিক বলেছেন। এই কোশ্চেনটা আগেও একবার রিপিট হয়েছে। বলছে ঐচ্ছিক ক্রিয়ার স্তর কয়টি? ঐচ্ছিক ক্রিয়ার 3টি স্তর কি কি? মানসিক, দৈহিক এবং দেহ বহির্ভূত স্তর। এবং মানসিক স্তরের প্রথমে সবার ফার্স্ট যে দরকার পড়ে আমাদের কাজ করার জন্য, সেটা হচ্ছে কি? অভাববোধ। অভাববোধের পর সংকল্প, সংকল্পের পর কি হবে না, আমাদের ইচ্ছা, পাওয়ার যে ইচ্ছা, কামনা, সোজা ভাষায় কামনা, কামনার পরে লক্ষ্য বা উপায়, এইভাবে। তারপর যৌগিক বচন কত প্রকারের হয় না, যৌগিক বচন কত প্রকারে? 2 প্রকার, সাপেক্ষ এবং নিরপেক্ষ। সাপেক্ষ এবং নিরপেক্ষ। তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট। এই কথাটি কে বলেছেন? দেকার্ত বলেছেন। উপমা যুক্তির ভিত্তি কি? সাদৃশ্য। আর অভিজ্ঞতাবাদের মানে মূল ভিত্তি হচ্ছে কি? অভিজ্ঞতা। বুদ্ধি হচ্ছে বুদ্ধিবাদের মূল। আর কার্যকারণ সম্বন্ধ কি? কার্যকারণ মিলের মতে মিল কার্ভেটেরিটি বলেছেন যে কার্য এবং কারণে যে সম্পর্ক, সেটা 2টো ভাগে হয়, গুণের দিক থেকে পরিমাণের দিক থেকে, পরিমাণের দিক থেকে। কার্য আর কারণ হচ্ছে সমান। গুণের দিক থেকে হচ্ছে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। পরের কোশ্চেনে চলে যাই। বলছি কি সতত বচনাকারটি হলো, সতত বচনাকার বলতে হবে। আচ্ছা, পি ভেল কিউ বা পি ইমপ্লাই কিউ, এই জায়গাতে কিন্তু দুটো যে দেওয়া আছে, এটা কিন্তু আপত্তি, কারণ ফলস একটা জায়গাতে বসে কি না, ইমপ্লাইয়ের ক্ষেত্রে টি আর এফ যদি থাকে, সেখানে ফলস বসে। আর ভেলের ক্ষেত্রে কি হয় না, দুটোই যদি ফলস থাকে, তাহলে কিন্তু এফ হয়। বাকি তাহলে এই দুটো অপশান বাদ গেল, কারণ এই দুটো বাদ গেল, এই দুটো বাদ। তারপরে কি আছে না, পি ডট নেগেশন পি, যদি পির মান আমি টি ধরি আর এফ ধরি, তাহলে কিন্তু এধারে উল্টে যাবে মানটা, তাই না? তখন কিন্তু দুটোরই হচ্ছে এটা হচ্ছে শত মিথ্যা হবে। তাহলে কেবলমাত্র একটাই পড়ে থাকে এটা। তো এরপরের কোশ্চেনে চলে যাই। না এরপরের কোশ্চেন হচ্ছে পি সত্য কিউ মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, তাহলে পি ত্রিপুলবার কিউ মানটি কি হবে? অবশ্যই মিথ্যা হবে, কারণ এটা কেবলমাত্র পি আর কিউ যদি টি হয় তাহলে টি, নাহলে এফ যদি হয় তাহলে ফলস, নাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে না, মিথ্যা হবে। আচ্ছা, এই সাইডে বলে দিই। বলছে ভূত নেই, এটা কি বচন? ই বচন। ই বচনে কি হয় না, ছায়াবৃত্ত একটা হবে এবং ছায়াবৃত্ত হবে। পরের কোশ্চেনে চলে যায় 49 কোশ্চেন।
দাগের নম্বরে যেটা কোশ্চেন সেটা প্রকল্পের যাচাই যোগ্যতার পদ্ধতি বর্তমান কয়টি? এর যে পদ্ধতি এটা হচ্ছে দুটি পদ্ধতি। তারপরে হচ্ছে সকল সংস্থানের বৈধ মূর্তির নাম বলো, মানে এমন একটা মূর্তির নাম বলতে হবে যেটা 4টি সংস্থানেই থাকে। তো EIO এটা সবগুলো সংস্থানেই থাকে। আরোহ যুক্তির সিদ্ধান্ত কি? সম্ভাব্য সৌতান্ত্রিকগণ হলেন কি বাহ্য অনুমেয়বাদী, ভাববাদী কারা না মাধ্যমিক এবং যোগাচার, সংশয়বাদী কারা না হিউম এখানে বলবো না কারণ এটা ভারতীয় দর্শনের কোশ্চেন। আর বাহ্য প্রত্যক্ষবাদী কারা না বৈভাষিকরা। তারপরে কোশ্চেনে চলে যাই, বলছে বস্তুগত বিবর্তনের জনকে বেন। বস্তুগত বিবর্তনে কিন্তু পুরো বিপরীত বলা হয়। যখন বলা হয় যে শীত খুব কষ্টদায়ক, তখন বলছি গরম খুব আরামদায়ক। এরকম বিপরীত কথা, একদম উল্টো অপোজিট। অষ্টাঙ্গ যোগের বিভাগ কয়টি? অষ্টাঙ্গ যোগের বিভাগ 2টি, আন্তর আর বাহ্য দুটো হয়। এ বচনের আবর্তন করলে কি বচন হবে? আই বচন হবে। এ থেকে আই হয়, ই থেকে ই হয়, আই থেকে আই হয়, আর ওতেও আবর্তন সম্ভব নয়। প্রতিরূপী বস্তুবাদের প্রবর্তক কে? লক। প্রতিরূপী বস্তুবাদে বলা হয় যে আমরা বস্তুকে জানতে পারি না, সরাসরি বস্তুর গুণগুলোকে জানতে পারি। যেই গুণকে আবার 2 ভাগে লক ভাগ করেছেন কি মুখ্য গুণ, গৌণ গুণ। মুখ্য গুণগুলোকে কি হয় না তার সম্পর্কে যে আমরা জানি এমনটা বলতে পারি না। এই জন্যই তিনি বলেছেন যে দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় গুণের আধার। গুণকেই আমরা কেবলমাত্র জানি, বাকি আর কোনো কিছু জানতে পারি না। সেই গুণের মধ্যে মুখ্য গুণ এবং গৌণ গুণকেই জানতে পারি। তারপরে কোশ্চেনে চলে যাই, বলছে শঙ্করের মতে সগুণ ব্রহ্মই হলো কি না ঈশ্বর। সগুণ ব্রহ্ম কি? ঈশ্বর। এরপরে কোশ্চেনে চলে যাই, বলছে কোনো কবি নয় দার্শনিক বচনটির ভেনচিত্র কি হবে? কোনো কবি নয় দার্শনিক, এটি ই বচনের ক্ষেত্রে কি হয়? মিডিলটাতে ছায়াবৃত্ত ঘটে। তো মিডিলে ছায়াবৃত্ত। আচ্ছা, এদিকে বলে দিই যোগ্যানুপলব্ধি স্বীকার করেছেন কারা? যোগ্যানুপলব্ধি মীমাংসকরা স্বীকার করেছেন। আজকের মতো এই পর্যন্ত 7টা কোশ্চেনের আজকে সিরিজটা শেষ করলাম, এবং আজকের কোশ্চেনটা খুব সহজ ছিল। তো এই রকম কোশ্চেন অনেকে আছে বলে যে এই ধরনের কোশ্চেন পড়লে খুব সহজে ইজিলি মানে সমস্ত কিছু সলভ হয়ে যায়, কিন্তু একা করে দেখবে কিছু না কিছু তোমার কোশ্চেনের ভুল বেরোবেই। তো সেটা কিভাবে করবে না করবে সেটা আমি একটা কমেন্টে জানিয়েছি। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটার কমেন্টটা গিয়ে দেখে নিও। তাহলে মানে আমার যেটা মনে হয় যে আমি সেটা বলি যে হচ্ছে এভাবে যদি করো তাহলে অবশ্যই কিন্তু অনেকটা নিজের ইমপ্রুভ হবে। আমি বলছি না যে আমি সমস্ত কিছু ঠিক জানি, বাট তুমি যেভাবে পড়াশোনাতে কমফোর্টেবল তো তুমি সেটাই করতে থাকো। এবং পরীক্ষা খুব শীঘ্রই আসছে, শীঘ্রই বলতে একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কড়া নক করলো বলে।